মামা, শুনেছি কলেজটা নাকি ভালো না। ওইখানে কোনো একটা মাইয়ার আত্মা থাকে। কয়দিন ধইরা নাকি ওইখানে মাইয়ারা গায়েব হইয়া যাইতাছে। আচ্ছা, তো আপনি কিভাবে জানলেন যে ওখানে কোনো আত্মা আছে? মাইনছের কাছে হনছি আমাকে বাড়ির পাশের হাবু মিয়া, তার একটা ফুটফুটে মাইয়া ছিল। মাইয়াটা পড়ালেখায় অনেক ভালো ছিল, কিন্তু মাইয়াটা গত 1 মাস আগে ওই কলেজের রুম নাম্বার কি জানি 002-তে তার লাশ পাওয়া গেছে। রেহান সাহেব তার অফিসে বসে কম্পিউটারের কিছু কাজ করছিল। এমন সময় তার কম্পিউটারে একটি মেইল আসলো। তোমার নেক্সট মিশন মালিপাড়া মহিলা কলেজের রুম নম্বর 002। আপনারা কি ভাবছেন আমি আসলে কে? আমি কেন বেছে বেছে ভূতেদের কেসগুলো সমাধান করি? চলুন তার আগে আমার পরিচয় দেওয়া যাক। আমার নাম হচ্ছে রিহান। আমি পেশায় একজন গোয়েন্দা হলেও আমার সমস্ত কেস প্যারানর্মাল কোনো কিছুর সংশ্লিষ্ট কেসগুলো সমাধান করা। কেননা দুনিয়াতে আমাদের সঙ্গে সঙ্গে অন্য জগতের তারাও থাকে। আইন তো শুধু মানুষের জন্য, তাহলে তাদের কি হবে? তাদের কি বিচার পাওয়ার অধিকার নেই? রিহান তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রওনা দিল মালিপাড়া মহিলা কলেজের উদ্দেশ্যে। কিছুদিন যাবৎ নাকি সেখানে থাকা ছাত্রীরা উধাও হয়ে যাচ্ছে, তাই তার পরবর্তী মিশন এই রহস্যকে উদ্ঘাটন করা। এই যে মামা, মালিপাড়া যাবেন? এই যে মামা, যাইব, কিন্তু মালিপাড়া কই যাইবেন আপনি? মালিপাড়া মহিলা কলেজ যাব। মামা, শুনেছি কলেজটা নাকি ভালো না। ওইখানে কোনো একটা মাইয়ার আত্মা থাকে। কয়দিন ধইরা নাকি ওইখানে মাইয়ারা গায়েব হইয়া যাইতাছে। আচ্ছা, তো আপনি কিভাবে জানলেন যে ওখানে কোনো আত্মা আছে? মাইনছের কাছে হনছি আমাকে বাড়ির পাশের হাবু মিয়া, তার একটা ফুটফুটে মাইয়া ছিল। মাইয়াটা পড়ালেখায় অনেক ভালো ছিল, কিন্তু মাইয়াটা গত 1 মাস আগে ওই কলেজের রুম নাম্বার কি জানি 002-তে তার লাশ পাওয়া গেছে। মাইয়াটা নাকি আত্মহত্যা করছে। কোনো এক পোলার লগে নাকি সম্পর্ক ছিল। এই ঘটনার পর তার বাপরে আর দেখা যায় নাই। হাবু মিয়া কই জানি চইলা গেছে। রিকশাওয়ালার কথা শুনতে শুনতে রিহান কলেজের সামনে পৌঁছে গেল। রিহান রিকশাওয়ালাকে ভাড়া বুঝিয়ে দিয়ে কলেজের ভিতরে চলে গেল। কলেজে ঢুকে সে প্রধান শিক্ষকের অফিসে গেল। সেখানে বেগম লামিয়া বসেছিল। আসসালামু আলাইকুম, আমি রিহান। আমি আপনাদের কলেজের গায়েব হওয়া মেয়েদেরকে নিয়ে কিছু খবর লিখতে চাই। আমি একজন রিপোর্টার। ওয়ালাইকুম আসসালাম। জি, বসুন। আচ্ছা, আপনি কি আমাকে এ ব্যাপারে কিছু বলতে পারবেন? আর আমি আজকে আপনাদের কলেজে সন্ধ্যা পর্যন্ত থাকতে চাই, যদি আপনি পারমিশন দেন তো। দেখুন, এটি আমাদের মেয়েদের কলেজ, আর এই কলেজের পাশেই মেয়েদের হোস্টেল। ওরা সন্ধ্যার পরেও কলেজে আসা যাওয়া করে, তো আমি পারমিশন দিতে পারবো না। আর এখানকার মেয়েরা কিভাবে গায়েব হচ্ছে এটা আমি জানি না। পুলিশও এ বিষয়ে তদন্ত করছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু পায়নি। কিছুদিনের জন্য আমাদের কলেজ বন্ধ আছে। শুনেছি 1 মাস আগে নাকি এখানে একটি মেয়ের লাশ পাওয়া গেছে। তার মৃত্যু কিভাবে হলো? রিহানের মুখে 1 মাস আগে ঘটে যাওয়া ঘটনা শুনে লামিয়া বেগম রীতিমতো ঘামতে শুরু করেছেন। সে থতমত খেয়ে বলল, আমি জানি না ও কিভাবে মারা গেল। আমরা পরের দিন স্কুলে এসে ওর লাশ রুম নাম্বার 002 থেকে ফ্যানের সঙ্গে ঝুলতে পাই। হয়তো ও আত্মহত্যা করেছে। লামিয়া বেগমের হঠাৎ করে চমকে যাওয়া দেখে রিহান সাহেবের একটু সন্দেহ হলো। সেই বিষয়ে আর কিছু জিজ্ঞাসা না করে তাকে বিদায় জানিয়ে চলে গেল রুম নম্বর 002 এর সামনে।
রুমের দরজাটা খুলে সে রুমে প্রবেশ করল। সে রুমটি ভালো করে দেখছিল। রুমে 2টা ফ্যান আর বেঞ্চ ছাড়া তেমন কিছুই ছিল না। সে বাইরে এসে দারোয়ানকে বলল, চাচা একটু এদিকে আসুন তো। এই জি স্যার, কি কইবেন? হ্যাঁ, আপনি এখানে কতদিন ধরে চাকরি করেন? আপনি কি হোস্টেলের রুম নম্বর 002 এর বিষয়ে কিছু জানেন? ওইটা তো অপায়া রুম। ওই অপায়া রুমের ব্যাপারে জেনে কি করবেন? ওই রুম আমার মেয়েকে কেড়ে নিয়েছে আমার থেকে। এই তো 1 মাসে 2টা মেয়ে গায়েব হয়ে গেছে। শেষবার নাকি তাদেরকে ওই রুমে দেখা গেছিল। আপনার মেয়ে মানে আপনার মেয়েও এই কলেজে পড়ে? হ্যাঁ, আমার মেয়েও এই কলেজে পড়তো। ও অনেক ভালো ছাত্রী ছিল। ওর পড়ালেখার সঙ্গে গিয়েও পারত না। সবাই ওকে ভালোবাসতো। কিন্তু হঠাৎ করে একদিন আমি জানতে পারলাম আমার মেয়ে নাকি আত্মহত্যা করেছে। আমি এটা বিশ্বাস করি না। আমি জানি ওকে কেউ খুন করেছে। পুলিশ সেটিকে আত্মহত্যা কেস বলে বন্ধ করে দেয়। কিন্তু আমি হাল না ছেড়ে এখানে এসেছি এটা জানতে যে আমার মেয়েকে কে মেরেছে। হাবু মিয়া তার মেয়ের কথা বলতে বলতে কান্না করে দিল। আপনি যখন সবকিছু লুকিয়ে এখানে এসেছেন, তাহলে আপনার কথা আপনি আমাকে কেন বলে দিলেন? কারণ আমি জানি আপনি পুলিশের লোক। আপনি পারেন আমার মেয়ের খুনের রহস্য বের করতে, তাকে ন্যায় বিচার পাইয়ে দিতে। আপনি কি আমাকে একটা সাহায্য করতে পারেন? রিহান কানে কানে হাবু মিয়াকে কিছু বলল। হাবু মিয়া তার কথায় সম্মতি দিয়ে মাথা নাড়ল। রুমি আর দিশা বসে বসে পড়ছিল। রুমি দিশাকে বলল, দিশা, আনিকা আর মাহিকে তো ও নিয়ে গিয়েছে। এখন যদি তোকে আর আমাকেও নিয়ে যায় তখন কি হবে? তুই এত ভীতু কেন? ও আমাদের কিচ্ছু করতে পারবে না। আমরা তো সন্ধ্যার পরে রুমের বাইরে বের হই না। ওই দিন যদি আমরা ওর সঙ্গে ওই কাজটা না করতাম তাহলে হয়তো আজকে এত কিছু হতো না। তুই চুপ কর আর কখনো এই কথা মুখে আনবি না। রুমি আর দিশা একই কলেজে পড়ে। তারা নিজেদের মধ্যে কথা বলছিল আর নিজেদের রুমে বসে পড়ছিল। এমন সময় লামিয়া বেগম তাদের রুমে আসলো। মা, তুমি এখানে? দিশা, রুমি, তোমরা দুজন আমার সঙ্গে এসো। কিন্তু মা, কোথায় যাব? এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর তুমি তো বলেছিলে সন্ধ্যার পরে ঘর থেকে বের না হতে। আমার কিছু দরকারি ফাইল আমার অফিসে রেখে এসেছি, সেটা আমার এখন লাগবে। তুমি আর রুমি আমার সঙ্গে চলো। আর তাছাড়া আমি তো আছি, তোমাদের কিছু হবে না। রুমি আর দিশার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদের মা লামিয়া বেগমের পিছু পিছু হাঁটতে শুরু করলো। তারা তাদের কলেজের ভিতরে এসে ঢুকলো। মা, আমার তো ভয় করছে। লামিয়া বেগম দিশার কোনো কথার উত্তর না দিয়ে কলেজের সেই রুম নম্বর 002 এর সামনে গিয়ে দাঁড়ালো। আর দিশা রুমি লক্ষ্য করলো হঠাৎ করে লামিয়া বেগমের চেহারা পরিবর্তন হতে শুরু করেছে। সে ভয়ঙ্কর চেহারায় তাকিয়েছিল তাদের দিকে। সে আসলে লামিয়া বেগম ছিল না, সে ছিল মিঠির আত্মা, যাকে দিশা তার বান্ধবীদের সঙ্গে মিলে খুন করেছিল হিংসার রেশে পড়ে। আমি মিঠি, যাকে তুই আর তোর বান্ধবীরা মিলে আমাকে সেদিন নিষ্ঠুরভাবে মেরে ফেলেছিলি। তোর বান্ধবী আনিকা আর মাহিকে আমি আমার কাছে নিয়ে গেছি। এখন তোদের দুজনের পালা। রুমি আর দিশা
মিঠির আত্মাকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তারা সেখান থেকে যখনই পালাতে যায় তখনই আত্মাটির 2 হাত বড় হয়ে তাদের দিকে এগিয়ে যায়। তাদের দুজনের পা ধরে টানতে টানতে রুম নম্বর 002 এর ভিতরে নিয়ে গেল। মিঠি, মিঠি, তুই তো আমাদের বান্ধবী ছিলি, প্লিজ আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। বান্ধবী? তোদের মতো বান্ধবী থাকার চেয়ে না থাকা ভালো। সেদিন আমিও তোদের হাত পা ধরে বলেছিলাম আমাকে আর মারিস না, কিন্তু তোরা আমার কোনো কথা শুনিসনি। আমাকে মেরে এই ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়েছিলি আর মিথ্যে নাটক করেছিলি যে আমি আত্মহত্যা করেছি। আমার বাবার আমি ছাড়া আর কেউ নেই। তোদেরকে কত করে বললাম, তোরা কেউ আমার কোনো কথা শুনলি না। তোদেরকেও আমি আমার সঙ্গে নিয়ে যাব। আত্মাটি রুমি আর তিশার গলা চেপে ধরল। তাদের দুজন প্রায় মরে যাবে এমন সময় রুমের দরজাটি খুলে ভিতরে ঢুকলো হাবু মিয়া আর রিহান। মা, তুই ওদেরকে ছেড়ে দে, ওদেরকে আমি আইনের মাধ্যমে শাস্তি দেব। তুই তুই খুনের প্রতিশোধ এমন ভাবে নিস না মা। না বাবা, ওদের জন্য আজকে আমি তোমার থেকে অনেক দূরে। ওদেরকে আমি ছাড়বো না। ওরা সেদিন আমাকে নিষ্ঠুরভাবে মেরেছে, শুধুমাত্র আমি ওদের থেকে ভালো ছাত্রী ছিলাম তাই। দিশার মা সব কিছু জানতো, তারপরেও সে চুপ ছিল। দিশা, রুমি, আনিকা আর মাহি মিলে আমাকে গলা টিপে হত্যা করেছিল। তারপরে টানতে টানতে এই রুমে নিয়ে এসে আমার লাশকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়। সবাই মনে করে আমি আত্মহত্যা করেছি। মিঠি, তোমার সঙ্গে ওরা অনেক বড় অন্যায় করেছে, কিন্তু ওদেরকে শাস্তি আইন দিবে। আমি তোমাকে আর তোমার বাবাকে কথা দিচ্ছি, দিশা, রুমি আর দিশার মাকে আমি পুলিশের হাতে তুলে দেব আর তোমাকে তোমার ন্যায় বিচার পাইয়ে দেব। তুমি ওদেরকে ছেড়ে দাও। তুমি যদি আজকে ওদেরকে মেরে ফেলো তাহলে তোমার মৃত্যুর রহস্যই থেকে যাবে। কেউ জানতেও পারবে না যে ওরা কতটা নিচু আর নিকৃষ্ট মনের মানুষ ছিল। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। হয়তো আমি তোমার আগে চলে যাচ্ছি, কিন্তু সব সময় তোমার সঙ্গেই থাকবো। ভালো থেকো। আত্মাটি রিহান আর তার বাবার কথা শুনে শান্ত হয়ে যায়। আস্তে আস্তে আত্মাটি উধাও হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসলো। দিশা, রুমি এবং তার মা লামিয়া বেগমকে গ্রেফতার করল। তাদের মুখে জবানবন্দি নিল নতুন করে। মিঠির কেসটি চালু হলো এবং সে তার ন্যায় বিচার পেয়ে গেল।